ভালো আর মন্দের দ্বন্দ্ব চিরকালের, আলো আর অন্ধকারের মতো। কেউ পারে অন্ধকার অতিক্রম করে আলোয় পৌঁছতে, মন্দকে পাশ কাটিয়ে ভালোর হাত ধরতে। কেউ আবার অন্ধকারে হারিয়ে যায়। কিংবা বলা যেতে পারে কারোর জীবনের চিত্রনাট্য লেখা হয় অন্ধকার দিয়েই। বৃথারও গল্পে কি তাহলে আলো কম, অন্ধকার বেশি? একে একে আমরা 5 জন বন্ধু হলাম। একটা বৃত্ত তৈরি হয়ে গেল আমার। সুখ, ভালোবাসা, দায়বদ্ধতা, বিশ্বাস আর প্রাপ্তি মিলেমিশে একাকার হয়ে গেল। 3টে বছর হই হই করে কাটল। তখন একবারও ভাবিনি আমার জন্য এমন অভিশপ্ত কিছু অপেক্ষা করে রয়েছে যার থেকে কোনো দিনই মুক্তি পাব না। সারা জীবন ধরে বয়ে বেড়াতে হবে অভিশাপ। যদি একবার বুঝতে পারতাম, চেষ্টা করতাম নিজেকে বাঁচানোর। কিন্তু আজ মনে হয় ওই দুর্ঘটনা ঘটারই ছিল। আমি চেষ্টা করলেও এড়িয়ে যেতে পারতাম না। যে সুখ আমাকে এতদিন ঘিরে থেকেছে সেটা ঘুচে গেল 4th ইয়ারে ওঠার পর। তোরা তো জানিস, প্রতি বছর আমাদের রুমমেট বদলে যেত। আর কোনো হস্টেলে হয় কিনা জানি না, কিন্তু আমাদের হস্টেল ম্যানেজমেন্ট এই রীতিতেই চলত। ফলে প্রতি বছরই নতুন কারোর সঙ্গে থাকতে হতো। কিন্তু 4th ইয়ারে আমার গল্পটা অন্যভাবে শুরু হলো। তোদের মনে আছে নিশ্চয়ই, 3rd ফ্লোরে রুম নাম্বার 89 নূর আর আমার জন্য অ্যালটেড হলো। নূর মেয়েটা ভীষণ মিষ্টি স্বভাবের ছিল। ওই রকম নির্ঝঞ্ঝাট মেয়ে আমি খুব কম দেখেছি। 4th ইয়ার শুরুর মাসখানেকের মধ্যেই নূর হঠাৎই বাড়ি চলে গেল। ওর বাবা বোধ হয় মারা গিয়েছিলেন। আশ্চর্যের ব্যাপার হলো ও আর হস্টেলে ফিরল না। শুনেছিলাম ওর মা আগেই মারা গিয়েছিলেন, এক মামার কাছে মানুষ। বাবা মারা যাওয়ার পর অনাথ হয়ে যায়। তখন সেই মামা নাকি আর নূরের দায়িত্ব নিতে চাননি, এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দেন। মেয়েটা একরাশ স্বপ্ন নিয়ে করিমপুর থেকে কলকাতায় ডাক্তারি পড়তে এসেছিল। সেটা আর পূরণ হলো না। নূর চলে যাওয়ায় 89 রুমটা কার্যত আমার হয়ে গেল। সিঙ্গল রুম হস্টেলে খুব কম মেয়েরই কপালে জোটে, যে কারণে অন্যরা আমাকে হিংসে করত। আর আমি তোদের সৌজন্যে নিজের রুমটাকে কমন রুম কাম স্টাডি রুম বানিয়ে ফেললাম। আড্ডা, গল্প, খাওয়া দাওয়া, পড়াশোনা সবই হতো আমার ওই রুমে। তাতে আমার আপত্তি ছিল না, বরং ভালোই লাগতো। এত বড় একটা রুম ভোগ করার চেয়ে প্রাণের বন্ধুদের সঙ্গে শেয়ার করা অনেক ভালো। কিন্তু এত সুখ কপালে সইলে তো। নূর চলে যাওয়ার পর ওর জায়গায় নতুন রুমমেট হয়ে এলো শ্রবণা। হস্টেলের ঘরগুলোর প্যাটার্ন একই রকম। লম্বা ঘরের দুদিকে 2টো বেড, বেডের মাথার দিকে পড়ার টেবিল, বেডের দুপাশের দেওয়ালে 2টো বুকশেলফ। রুমের প্যাটার্ন যাই হোক না কেন, রুমমেট ম্যাটার করে। এর আগেও রুমমেট হিসেবে এমন অনেকের সঙ্গে থেকেছি যাদের ঘিরে ভালো মন্দ নানান রকমের অভিজ্ঞতা ছিল। তোদেরও নিশ্চয়ই তেমনই হবে। কেউ তো আর নিজের মন মতো সবকিছু পায় না সবসময়। কিন্তু নূর যাবার পর থেকে আমার একটা ভয় ছিল, এমন কেউ যেন না আসে এই ঘরে যার থাকাটা আমার কাছে অসহ্য হয়ে ওঠে। ভেবে দেখ, আমরা আমাদের ইয়ারের সব মেয়েকেই চিনি, তবু রুমমেট হিসেবে তাদের আবার নতুন করে চিনতে হয়। শেষ পর্যন্ত শ্রবণা এলো আমার নতুন রুমমেট হয়ে। শ্রবণা এতদিন অন্য রুমে ছিল। আমাদের 5 বন্ধুর মধ্যে মাখো মাখো ব্যাপার কোনোদিনই খুব একটা ছিল না। কথা টুকটাক হতো না যে তা নয়, তবে ও আমাদের গ্রুপের ছিল না। ওর ফ্রেন্ড সার্কেল ছিল আলাদা, তবু ওকে আপন করে নিলাম। আফসোস হয়, যদি একটু খোঁজ নিতে পারতাম একটা মেয়ে কেন হঠাৎ করে তার রুম ছেড়ে অন্য একটা রুমে শিফট করলো, একটু খবর নিলেই জানতে পারতাম। তখন সেসব ভাবনা মাথায় আসেনি। সত্যি বলতে কি, খারাপ কিছু ঘটবে কেউই তো আর আগে থেকে আন্দাজ করতে পারে না। আমিও পারিনি। ভেবেছিলাম পার্টনারের সঙ্গে ও হয়তো মানিয়ে নিতে পারেনি, কোনো সমস্যার কারণেই রুম বদলাতে হয়েছিল। শ্রবণার সঙ্গে শুরুটা খারাপ ছিল না। ও একটু গম্ভীর প্রকৃতির মেয়ে। দিন কয়েকের মধ্যে বুঝতে পারলাম ও সবার সঙ্গে খাপ খাওয়াতে পারে না, তাই অন্যদের একটু এড়িয়েই চলে। আমার সঙ্গে দারুণ বন্ধুত্ব না হলেও একটা বোঝাপড়া তৈরি হয়ে গেল। আর তখনই আমি বুঝতে পারলাম ওর এই বোঝাপড়ার গভীরে একটা অন্য অভিসন্ধি খেলা করছে। সেটা ছিল
হোলির রাত। ওই দিনটা আমাদের কাছে বরাবর স্পেশাল। দিনভর রং আবির নিয়ে মেতে থাকতাম আমরা। সন্ধ্যা থেকে হস্টেলে জমজমাট অনুষ্ঠান, নাটক, গান বাজনার আসর, প্রফেসরদেরও আমন্ত্রণ জানানো হতো। সব শেষে গ্র্যান্ড খানাপিনা। অনুষ্ঠান শেষ হতে বেশ রাত হতো। তারপর আমাদের লেডিজ হস্টেলটা শুনশান হয়ে যেত। হোলির রাতে শোয়া মাত্র ক্লান্তিতে আমার চোখ জুড়ে ঘুম নেমে এলো। খানিকক্ষণ পরই ঘুমটা হঠাৎ করে ভেঙেও গেল। হস্টেলের বেডগুলো এতই ছোট্ট যে নিজেই ভালো করে শোয়া যায় না। পাশ ফিরতে ভয় লাগে, এই বুঝি পড়ে যাব। অতল ঘুম থেকে কোনো রকমে চোখ খুলে দেখি ছোট্ট সিঙ্গল বেডরুমটাতে আমার পাশে শ্রবণা এসে শুয়েছে। রুমমেট থেকে যতই বন্ধু হয়ে উঠুক মেয়েটা, তোর ছোট খাট একসঙ্গে শোয়া যায় না। ঘুম ঘুম চোখেই আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে, তুই আমার খাটে কি করছিস? শ্রবণা বলল, ঘুম আসছে না, গল্প করতে ইচ্ছে করছিল, তাই তোর পাশে এসে শুলাম। এবার স্পষ্টতই বিরক্ত হলাম। এইটুকু খাটে চাপাচাপির জন্য আমি প্রায় পড়ে যাচ্ছি। তাছাড়া ঘুমটুকু শান্তি, সেটা অন্য কারোর সঙ্গে ভাগ করা যায় না। তাও যদি তোরা হতিস একটা কথা ছিল। শ্রবণা রুমমেট হয়ে এসেছে ঠিকই, ওর সঙ্গে ভাবও জমে উঠেছে, কিন্তু এক খাটে শোয়া যায় না। বিরক্তি নিয়ে ওকে বললাম, সারাদিন হুল্লোড় করেছি, ঘুমে আর চোখ খুলে রাখতে পারছি না, তার মধ্যে তুই আর জ্বালাস না, তুই তোর বেডে গিয়ে শো না রে। শ্রবণা কি জবাব দিল শুনতেই পেলাম না। আমি পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর একটা প্রবল অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। বুঝলাম শ্রবণা আমায় ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু এই ছোঁয়ায় মিষ্টতা নেই, ক্রমশ সেটা বেড়েই চলেছে। ধরফর করে উঠে বসলাম আমি। প্রথমে ভেবেছিলাম বাজে একটা স্বপ্ন দেখছি, কিন্তু পাশ ফিরেই শ্রবণাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেলাম। ও এখনো নিজের বেডে যায়নি? আশ্চর্য মেয়ে তো। আর সহ্য হলো না, কঠিন গলায় বলে উঠলাম, কি রে, তুই এখনো আমার বেডে? তোর কি কানে কথা যায় না? তোকে বললাম না। আমার ঠোঁটে আঙুল ছুঁয়ে চুপ করিয়ে দিল শ্রবণা। আমি থতমত খেয়ে চুপ করে গেলাম। আমাকে জোর করে টেনে শুইয়ে দিল ওর পাশে। ঘটনার আকস্মিকতায় আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কি ঘটছে, কেন ঘটছে বুঝতেই পারছি না। কেমন যেন আড়ষ্ট হয়ে গিয়েছি আমি। শ্রবণা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, তোকে খুব ভালো লাগে আমার, আমি আমি ভীষণ ভীষণ ভালোবাসি তোকে। শ্রবণা আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলো। আমি প্রতিবাদ করে উঠতে পারলাম না, কিন্তু বিষয়টা মেনে নিতেও পারলাম না। হতবাক হলাম, কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারলাম আসল ঘটনা। আমার গা গুলিয়ে উঠল, ওয়াক উঠে এলো আমার। আমি এসবে অভ্যস্ত নই, মনে হচ্ছিল এক ছুটে ঘর থেকে বেরিয়ে যাই। তোদের কাউকে গিয়ে বলি ব্যাপারটা, পারলাম না। শ্রবণাকে ঠেলে সরিয়ে দিতে গেলাম, কিন্তু ওর গায়ে তখন অসুরের মতো শক্তি। আমার আর কিছুই করার ছিল না তখন।